দর্শক আমন্ত্রণ করোনা নিউজ লাইনে আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। দেশে করোনায় মারা গেছে 159 জন। এই নিয়ে মহামারীতে বাংলাদেশে প্রাণ হারালো 24,878 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক করোনা বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। আজকে 24 ঘন্টায় 37,226টি নমুনা পরীক্ষা করা হয়েছে মোট, যাতে করোনা শনাক্ত হয়েছে 6,566 জনের শরীরে। এই পর্যন্ত মোট আক্রান্ত 14,47,210 জন। একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.64%। রাশিয়া থেকে কবে নাগাদ মিলবে টিকা সেটা নিশ্চিত নয়। সাংবাদিকদের এই কথা আজকে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার। তিনি বলছিলেন যে নীতিগতভাবে উভয় দেশ টিকা উৎপাদনে একমত। Discussion is going on, so I am not familiar what kind of results or will be, but nevertheless we will be ready to supply some vaccine to you. I don't know at which time. Thank you. ডক্টর আহমেদ হোসেন রোগতত্ত্ব গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি অধ্যাপক ও জনস্বাস্থ্য বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এবং পরিচালক গ্লোবাল হেলথ ইনস্টিটিউট। আমরা তাকে পেয়ে গেছি লাইনে, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। আমরা একটু এইখানে আসতে চাই, বাংলাদেশের এখনকার যদি পরিস্থিতি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে আজকে মৃত্যু সংখ্যা কিছুটা কম, শনাক্তের সংখ্যাও তুলনামূলক কম গত 15 দিনের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে কেমন পরিস্থিতি বাংলাদেশে, কেমন আপনার বিবেচনায়? ধন্যবাদ ফারাবি। বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত বলার সময় হয়নি, কারণ বাংলাদেশে 11 তারিখ থেকে লকডাউনের ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে। সো এটার যে ইম্প্যাক্টটা সেটা আসলে কি পজিটিভলি পড়বে নাকি নেগেটিভলি পড়বে সেটা এখন বোঝা যাচ্ছে না। আর তাছাড়া আমরা একটা গণটিকা কার্যক্রম চালনা করেছিলাম, যেখানে দুটো দিনে আমরা 32 লাখ মানুষকে, মোর দেন 32 লাখ মানুষকে আমরা আসলে ভ্যাকসিনেটেড করতে পেরেছি। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে প্রায় ফার্স্ট ডোজ পেয়েছে প্রায় 1.5 কোটির মতো মানুষ, কারণ আমাদের টার্গেট আছে 10 কোটি মানুষকে ভ্যাকসিনেট করা। তো সেই হিসাবে যদি আমি বলি তাহলে ক্লোজ টু 10% মানুষকে কিন্তু মানে ভ্যাকসিনেটেড করা হয়েছে ফার্স্ট ডোজের হিসাবে। যদিও আমরা সেকেন্ড ডোজ আমরা দিতে পেরেছি অ্যারাউন্ড 50 লাখ মানুষকে দিতে পেরেছি, কিন্তু তারপরও ফার্স্ট ডোজ দেওয়ার পরও আমাদের কিছু যেটার জন্য ভ্যাকসিন দেওয়া হয় আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করার জন্য, তার মানে হচ্ছে আমরা কিছুটাও প্রতিরোধ করতে পেরেছি। আর তাছাড়া প্রচুর মানুষ এখন পর্যন্ত ইনফেক্টেড হয়েছে। তো সেই হিসাবে আমি যদি বলি, তো এই জন্য কিছুটা দেখা যাচ্ছে হয়তো বা কমে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস কি, তাদের মধ্যে সচেতনতার খুবই অভাব। এবং আমরা এটাও দেখতে পেরেছি যে আমরা কঠোর লকডাউন দিয়েছি, আমরা বিভিন্ন ধরনের বিধিনিষেধ আমরা বাংলাদেশের মানুষের উপর অর্পণ করেছি, এবং সেটা দেওয়ার পরও আমরা দেখতে পেরেছিলাম যে বাংলাদেশের মানুষের মধ্যে যে লকডাউন মেনে চলার বা স্বাস্থ্য সচেতন হবার যে প্রবণতা থাকা উচিত সেটা তাদের মধ্যে ছিল না। আচ্ছা, একটা বিষয় এখন এই মুহূর্তে অনেকেই এইভাবে বলে থাকেন যে বাংলাদেশে গত 2 মাসে বাংলাদেশের প্রচুর মানুষের, তারা কেউ পজিটিভ হয়েছেন জেনেছেন, আবার অনেকেই তারা জানেনই নাই তারা পজিটিভ ছিলেন, নেগেটিভ হয়েছেন, এবং তারপরে তাদের শরীরে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা ন্যাচারালি তৈরি হয়েছে। এই কথার সাথে কি আপনি একমত? হ্যাঁ, দ্যাটস রাইট। মানে একজন মানুষের শরীরে যখন করোনা ইনফেকশন হয় এবং সে যখন সুস্থ হয়ে ওঠে, তার প্রথম 7টা দিন যখন ইনফেকশনটা হয়, প্রথম 7টা দিন তার হলো গিয়ে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটাকে বলা হয় আমরা আইজিএম, এবং তারপর যখন 21 দিন পার হয় তারপর তার শরীরে তৈরি হয় আইজিজি। তো এই আইজিজি অ্যান্টিবডিটা মানুষের শরীরে অনেক দিন থাকে। তো সেই হিসাবে আমি যদি বলি তাহলে প্রচুর মানুষ যেহেতু ইনফেক্টেড হয়েছে, কারণ আমরা জানি যে আমরা প্রথম থেকেও দেখতে পেরেছিলাম যে কোভিড ইনফেকশনটা হলো কি অ্যাসিম্পটোমেটিক, কারণ অনেকের মধ্যে সেই ধরনের সিমটমগুলো দেখা যায় না। তো যেহেতু তার করোনা ইনফেকশনটা হয়েছে, যদি আমরা অ্যাসিম্পটোমেটিক থাকা অবস্থাতেও, এবং সেই হিসাবে তার মধ্যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, তার ফলে আমরা একটা রোগ প্রতিরোধ একটা ব্যবস্থা তৈরি করতে পেরেছি, একটা ওয়াল তৈরি করতে পেরেছি। যদিও
এটা কতদিন থাকে সেই হিসাবে এখনো পর্যন্ত রিসার্চটা কমপ্লিট হয়নি, যে একজন মানুষের শরীরে যে অ্যান্টিবডিটা কতদিন পর্যন্ত স্টে করবে সেটা, অথবা কোনো একটা ভ্যাকসিন দেওয়ার পর কতদিন সেটা ভ্যাকসিনটা স্টে করবে সেটা পর্যন্ত এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু তারপরও আমি বলবো যে যেহেতু প্রচুর মানুষের এই ডিজিজটা হয়েছে এবং তাদের শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে আইদার বাই দ্য ইনফেকশন অর বাই ভ্যাকসিনেশন, যেটাই ভাবেই বলি না কেন, তো এটা হচ্ছে কি একটা ভালো দিক। তো সেই হিসাবে একটা ওয়াল তৈরি হয়েছে। যদি আমরা সব কিছু হিসাব করে বলি তাহলে দেখা যেতে পারে যে অ্যারাউন্ড 20 to 30% অফ দ্য পিপল অ্যাকচুয়ালি ডাজ হ্যাভ দেয়ার অ্যান্টিবডি, তাদের শরীরে অ্যান্টিবডিটা আছে। তো এটা একটা ওয়াল তৈরি করছে। তো এই ওয়ালটা হচ্ছে কি আমাদের জন্য বলবো কিছুটা হলেও এখানে ভালো। এখানে এখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ, তারা একটা গবেষণা করেছিল গত সপ্তাহে, আমরা এটা দেখছিলাম। ওনাদের সেইখানেও তারা এই অ্যান্টিবডি পাওয়া গেছে যারা ভ্যাকসিনেটেড না এরকম মানুষের মধ্যেও 35%-এর মধ্যে তারা এটা দেখেছে। তো এইটাকে যদি ওভারঅল বাংলাদেশের চিত্র, শুধু তারা কাজ করেছে শুধুমাত্র যশোরে, সম্ভবত 1000-এর বেশি স্যাম্পলিং মানে তারা নিয়েছে মানুষের কাছ থেকে, গ্রাম পর্যায়ের এবং শহর বোধ দুই জায়গা থেকেই। তো সেইটা এক ধরনের একটা ওভারঅল চিত্র বাংলাদেশের আপনারা মনে করেন কিনা? হ্যাঁ, আমি এটাই বললাম যে 30% যদি আমি ধরি, কারণ আপনার যদি কিছু এরর থাকে, ওনারা বলেছেন 35%, আমি ধরে নেই যে কোনো একটা স্ট্যাটিস্টিক যখন বলা হয় তখন তার মধ্যে 5% এররটা আসলে কনসিডার করা হয়। তো যাই হোক, হোয়াট এভার, আমি একটু বেশি এরর যদি ধরি, তারপরেও আমি ধরে নিচ্ছি যে 30% অফ দ্য পিপল তাদের মধ্যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে। তো সেই হিসাবে আমি বলবো যে ইটস এ ভেরি গুড থিং। যেহেতু বাংলাদেশের আমাদের ডেল্টা ভ্যারিয়েন্টটা এসেছে এবং আমাদের একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার একটা ব্যাপার তৈরি হয়েছিল, কিন্তু সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। সেটা আমি সেটা আর কি সেটা আমি মানে বোঝা যাচ্ছে কিছুটা, যেহেতু আমাদের টেস্ট পজিটিভিটিটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে কমে আসছে। আচ্ছা, বিশেষ করে শিশুদের কথা যদি আমরা বলি, যদি শিক্ষা ব্যবস্থাটা বিপর্যস্ত, বেহাল দশা, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এখন গতকালই আমরা দেখলাম যে সরকার প্রধান তিনি তার সামনে যখন অন্যান্য মন্ত্রণালয়ের সচিবরা কথা বলছিলেন মানে বিশ্ববিদ্যালয় লেভেলে, তখন তিনি বলেছেন না, স্কুলগুলোও খুলে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। আপনি বলুন যে এখন যেই অবস্থা, আমাদের যেই স্বাস্থ্যের যে পরিস্থিতি, তাতে শিশুদের জন্য কতটা নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে স্কুলে পাঠানোর জন্য? আম, ধন্যবাদ আপনাকে। আসলে কিছুক্ষণ আগে আমাদের স্বাস্থ্য শিক্ষা উপমন্ত্রী উনি বলেছেন যে আমাদের ব্লেন্ডেড উপায়ে উনি আসলে খুলে দিতে যাচ্ছেন। তার মানে হলো কি, আগে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করছেন, ওই লেভেলে যারা পড়ালেখা করছেন তাদেরটা খুলে দিতে বলা হয়েছে আগে, তাও শিশুদের ব্যাপারটা আসবে পরে। উনি এই কথাটা বলেছেন। তো এটা অবশ্যই আসলে আমরা মোর দেন 500 ডেজ আমরা পার করেছি, যেটা হলো সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর দিকে যদি তাকানো হয় তাহলে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সো এটার ইম্প্যাক্টটা মানে মারাত্মক, আমি বলবো যে খুবই মারাত্মক। কারণ আমাদের প্রচুর যারা শিশু আছে, যারা শিশুদের কথা বলেছেন, যারা ক্লাস 1 থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার কথা ছিল, তারা হয়তো বা আর ফিরবে না। এই জিনিসটা এখন তৈরি হয়েছে, কারণ প্রচুর শিশু আছে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার আরেকটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবং স্পেশালি এটা ইম্প্যাক্টটা পড়েছে মেয়েদের উপর, কারণ প্রচুর প্রচুর মেয়ে আছে যারা ঘরে বসে ছিলেন, তাদের হলো বয়স না হবার আগে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য। সো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার। এবং এই জায়গাটা থেকে আমাদের যেটা করতে হবে, ডেফিনেটলি আমাদের যেটা ভালনারেবল যে গ্রুপটা আছে, আমাদের যে কোনো উপায় হোক তাদেরকে আমাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। ভালনারেবল গ্রুপ বলতে বলছি যে যারা মনে করেন 40 ইয়ার্স এন্ড অ্যাবাভ। এই জায়গায় যদি বলি যে আমরা বহির্বিশ্বে, আমাদের পাশের দেশ ভারতের পরিস্থিতিও খারাপ ছিল। গত 2 মাস আগে তো ভয়াবহ পরিস্থিতি ছিল। তো তাদের ব্যবস্থাপনা সম্পর্কে কোনো আইডিয়া কি দিতে পারবেন আমাদেরকে? তারা কিভাবে ম্যানেজ করেছে এই বিষয়গুলো? তারা কিন্তু ওয়ান্স আপন টাইম তারা কিন্তু কালকে কমিয়ে ফেলেছিল, তারপর কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ খুলে দিয়েছিল।
তারপর হঠাৎ করে যখন তাদের ডেল্টা ভ্যারিয়েন্ট চলে আসলো তাদের দেশে, সেই সময়টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এবং রিসেন্টলি যখন তাদের টেস্ট পজিটিভিটি রেট মানে অনেক দিন ধরে 1%-এর কাছাকাছি ঘোরাফেরা করছে, তখন তার খুলে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে। সো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে খুলে দেওয়াটা এখন জরুরি হয়েছে, যদিও আমরা আমাদের টেস্ট পজিটিভিটি রেট হচ্ছে কি 20%-এর কাছাকাছি উঠানামা করছে, এখন আজকে যেমন 17%-এর কাছাকাছি। সো আমাদের স্টিল কিন্তু অনেক হাই, আমাদের টেস্ট পজিটিভিটি রেট স্টিল হাই, কিন্তু আমরা যদি ভ্যাকসিনেশনের ব্যাপারটা যদি খুব র্যাপিড করতে পারি, কারণ আমাদের যারা ভালনারেবল গ্রুপটা হচ্ছে কি এল্ডারলি পিপল, মানে আমাদের 40 বছর এবং ঊর্ধ্বে যারা, কারণ আপনার একজন শিশুকে যখন আপনি স্কুলে পাঠান, তারা যখন করোনা ইনফেকশনটা নিয়ে যদি ঘরের ভিতর ঢুকে, তাহলে আমাদের এই গ্রুপটাকে আমরা খুব খারাপ পরিস্থিতির শিকার হব। এই সময় যদি বাচ্চাদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত হয়, সেটা ঝুঁকির ক্ষেত্রে কতটা ঝুঁকি তাদের থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের গভর্নমেন্ট যেভাবে এখন চিন্তা করছেন ধাপে ধাপে স্কুল খুলে দেওয়ার ব্যাপারটা, এবং এটা ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করার কথা ভাবছেন। সো বাচ্চাদের যেটা ক্লাস 1 বা 2 বা ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি লেভেলে এখন খুলে দেওয়ার সিদ্ধান্ত এখনো চিন্তা করছেন না বাংলাদেশ সরকার, কিন্তু বাংলাদেশ সরকার চিন্তা করছেন যে ধাপে ধাপে মানে উপর থেকে খুলে দেওয়ার ব্যাপারটা। তো আমি মনে করি যে উপর থেকে খুলে দেওয়ার ব্যাপারটা এখন সময় এসেছে, এবং এটা যখন যখন বাচ্চাদের ক্ষেত্রে নিচ যখন থেকে আসে, উপর থেকে, মানে বিশ্ববিদ্যালয় লেভেলের কথা বলছেন, নিচ থেকে খুলতে অসুবিধাটা কি? বাচ্চাদের ক্ষেত্রে তো ইনফেক্টেড হারও আপনারা বলছেন কম। জি। কম, কারণ তাদের মধ্যে আপনি হচ্ছে গিয়ে যে মানে আপনার যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে ব্যাপারটা, সেটা আসলে মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট, কারণ একটা ক্লাসের মধ্যে প্রচুর স্টুডেন্ট থাকে, এবং তাদেরকে যদি আপনি বলেন যে ঠিক আছে আপনারা 3 দিন আসবেন, এই গ্রুপটা 3 দিন, এটাও আসলে বাংলাদেশ সরকারের পক্ষে মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো সেই জন্যই ধাপে ধাপে যে বাচ্চাদের ক্ষেত্রে যে খুলে দেওয়ার যে ব্যাপারটা আসে, সেটা এখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলে দেওয়া হয়নি, যে যেহেতু আমাদের 5%-এর নিচে আমরা টেস্ট পজিটিভিটি রেটটা এখনো নামিয়ে আনতে পারিনি, সেই জন্যই বাংলাদেশ সরকার এখনো চিন্তা করছেন না এই জায়গাটায়। এখন বলছেন যে আমরা নেক্সট মাস সেপ্টেম্বর মাস থেকে আমরা ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ালেখা করছেন তাদের কথা চিন্তা করা হচ্ছে। তো তাদেরকে চিন্তা করে তাদেরকে খুলে দেওয়ার একটা ব্যাপার আছে, এবং তাদেরকে সচেতনামূলক যে ব্যাপারগুলো আছে, স্বাস্থ্যবিধি মেনে চলার যে টেন্ডেন্সিটা আছে, সেটা তাদেরকে ব্রিফ করা হবে, এবং সেইভাবে তাদেরকে ক্লাসে পাঠানোর কথা চিন্তা করা হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর আহমেদ হোসেন, তিনি রোগতত্ত্ব গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নরসদ বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক। আবার দর্শক, এই ছিল আজকে করোনা নিউজ লাইনে। অনেক ধন্যবাদ যারা দেখুন আমাদের সাথে ছিলেন।